নমস্কার, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের জন্য এনেছি অভিজ্ঞান গাঙ্গুলির লেখা একটি ভৌতিক গল্প। আজকের গল্প লাশঘর। শুনে দেখো কেমন লাগে। তবে শুরু করি। আমি রতন বিশ্বাস, বয়স 22, পড়াশোনা 8-এর বেশি করিনি। না, শুধুমাত্র টাকা পয়সার অভাবে পড়তে পারিনি তা নয়। সত্যি বলতে অভাব থাকলেও সরকারি স্কুলে পড়াশোনা চালিয়ে যেতেই পারতাম। কিন্তু সত্যি হলো যে আমার নিজেরই আর পড়াশোনা করবার কোনো ইচ্ছে ছিল না। তারপর কয়েক বছর টুকটাক কাজকর্ম করেছি, তবে সেগুলো যতটা না বাপ মাকে সাহায্য করবার জন্য, তার চেয়ে বেশি নেশার খরচ তুলতে। হ্যাঁ, ওই ছোটো থেকেই বিড়ি ধরেছিলাম, তারপর অন্যান্য জিনিস। তবে এখন আর ওইসব খাই না, শুধু বিড়িটাই চলে। বাবা ভ্যান রিক্সা চালায় আর মা টুকটাক সেলাইয়ের কাজ করে। বাড়িতে ওই ফলস পিকো, পাড় বসানো এইসব কাজ হয়। আর আমি এদিক ওদিক টুকটাক কাজ করি। কখনো ঠোঙা বানানোর কারখানায় কাজ করি, কখনো বাড়ি বাড়ি মিনারেল ওয়াটারের বোতল দিয়ে বেড়াই। সব ঠিকই চলছিল, অভাব থাকলেও ভাত জুটে যাচ্ছিল আমাদের। কিন্তু গত বছর হঠাৎ করোনা এলো, সব বন্ধ হয়ে গেল। মাসের পর মাস মায়ের জমানো টাকা ফুরোতে লাগলো কয়েক মাসেই। কি করব ভেবে পাচ্ছি না। জীবনে প্রথমবার পড়াশোনাটা আর একটু না এগোনোর জন্য আফসোস হতে লাগলো। ঠিক ওই সময়ই হাতে একটা হাত বিজ্ঞাপন চোখে পড়ল। মর্গে ওয়াচম্যানের নেওয়া হচ্ছে। পড়াশোনা আমার যা আছে তাতেই চলে যাবে। আমি বাড়িতে না জানিয়েই হাজির হলুম সেখানে। মর্গে চাকরি এমনিতেই বেশি লোক নিতে যায় না, তার ওপর কোভিডের আতঙ্ক, তাই বোধ হয় সহজেই হয়ে গেল চাকরিটা। বাড়িতে এসে জানালুম মর্গের চাকরি শুনে মা আপত্তি করলো প্রথমেই, কিন্তু সংসারের অবস্থার কথা ভেবে আর বেশি কথা বাড়ালো না। আমরা ছোট থেকেই মরা নিয়ে শ্মশান টশানে যাওয়ার অভ্যেস ছিল, তাই মরা দেখে ভয় পাওয়ার বান্দা আমি ছিলাম না। তাই এই চাকরিটা নিয়ে আমার মনেও কিন্তু একটুও কিন্তু ভাব ছিল না। তাছাড়া এই বাজারে আমার মতন এই 8 পাসকে অন্য চাকরি দেবে কে? প্রথম রাতে ডিউটি ছিল রাত 10টা থেকে। আমি পৌঁছে গেলাম 1 ঘন্টা আগেই, কারণ নাইট ডিউটি ওয়াচম্যান নাকি আমায় কিছু কাজ বুঝিয়ে দিয়ে যাবে। দিনের বেলা ডিউটি করা ওয়াচম্যান দিনু আমার চাবি দিয়ে বিদায় নিল। বলল, সমু কাকা আসবে একটু পরেই। গতকাল তার চাকরির শেষ দিন ছিল, সে কি তোমায় রাতের ডিউটি বুঝিয়ে দেবে। দিনু গেট দিয়ে বেরিয়ে যেতেই প্রথমবার উপলব্ধি করলাম এখন আমি একা রয়েছি মর্গে। না, একা নয়, বন্ধ দরজার ভেতরে রয়েছে অনেকগুলো লাশ। ভয় লাগলো কি? বোধহয় না। আমার ভয় ব্যাপারটা ছোট থেকেই খুব একটা নেই। চেয়ারে বসলাম আর সামনের 2 চেয়ারে পা তুলে দিলাম। পকেট থেকে একটা বিড়ি বার করে ধরালাম দেশলাই জ্বালিয়ে। মাথার ওপর একটা টিউব জ্বলছে, পুরনো টিউব, দুদিক কালো হয়ে গেছে। আলোটাও কম, ওই আলোয় বই পড়তে অসুবিধে হবে। তবে আমার তাতে কি, আমি তো আর বই টই পড়বো না, বড় জোর ওই মোবাইলে ভিডিও দেখব বা ইন্টারফোন চালিয়ে রেডিও চালাবো, ব্যাস। মর্গান মর্গ নামটা বেশ মেলে, যেন কবিতা। ইন্টারভিউয়ের দিনই শুনেছিলাম যে এই মর্গটা ব্রিটিশ আমল থেকে ব্যবহার করা হতো। সেই আমলে ডাক্তার মর্গ্যান নামে এই মর্গটা তৈরি করেছিল। এটা একটা প্রাইভেট মর্গ হয়েছে, সরকারি মর্গের জায়গার অভাব পড়েছে, তাই এখন এখানে বডি আসছে। তুমি রতন? হঠাৎ ডাকটা শুনে চমকে উঠলাম। হকচকিয়ে তাকিয়ে দেখি একটা বুড়ো এসে দাঁড়িয়েছে বারান্দায়।
ফোকলা দাঁতে হেসে বুড়ো বলল, ভয় পেলে নাকি? না না, একটুও ভয় লাগেনি। চমকে গেছিলাম একটুখানি। আপনি সমু কাকা তো? হ্যাঁ। একে কাকা না বলে দাদুই বলা উচিত। একেবারে থুতুরে বুড়ো যাকে বলে, ওই লোকটাই তাই। অথচ গতকাল সে রিটায়ার হয়েছে। মানে বয়স 60 বা 65 বেশি হওয়ার কথা নয়, কিন্তু বুড়ো বয়সের জল নয়, পুরোপুরি কেরোসিন মিশিয়েছে মনে হয়। এত বয়স কমলেও খুব কম করেও 80-র নিচে তো নয়ই। সামনের চেয়ার থেকে পা নামিয়ে সেটা বাড়িয়ে দিলুম। বসুন কাকা। বুড়ো এসে বসলো চেয়ারে, কিছুক্ষণ আমায় দেখলো, তারপর বলল, পড়াশোনা কতদূর? ক্লাস 8। সে হেসে, হে হে হে, আমার চেয়ে ডবল তুমি তো। আমি 4। তা বাড়িতে কে কে আছে? মা, বাবা আর আমি। বুড়ো এবার পকেট থেকে একটা কৌটো বের করলো। বুঝলাম খৈনি ওটা। আমার দিকে কৌটোটা বাড়িয়ে দিতে আমি বললুম, আমি খাই না। বুড়ো বোধ হয় তাতে একটু দুঃখ পেল। বলল, আজকালকার ছেলেরা আর খৈনি খায় না। এমনভাবে বলল যেন সেটা বিশাল একটা বড় ভুল আমার। আমি বেশ হাসি পেল। সমু বুড়ো খানিকটা খৈনি বাঁ হাতের তালুতে নিয়ে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে দলাই মলাই করে নিজের ঠোঁটের ফাঁকে গুঁজে দিয়ে বলল, চলো তোমায় ভেতরটা দেখিয়ে দিয়ে আসি সময় থাকতে থাকতে। বলে উঠে দাঁড়ালো বুড়ো। আমিও দাঁড়ালুম। বুড়ো আমার থেকে চাবির গোছা নিয়ে একটা একটা করে চাবি কিসের তা বোঝাতে লাগলো। আমি সব কটা চাবি বুঝে বুড়ো দরজা খুলে এলো হিমঘরের। দরজার নিচ দিয়ে ততক্ষণে হালকা যে ঠান্ডাটা আমার হাওয়াই চটি পরা পায়ে লাগছিল, সেই ঠান্ডাটা এবার গায়ে এসে লাগলো। সঙ্গে সঙ্গে একটা বোঁটকা গন্ধ। বুড়ো সেসব টের পেল বলে মনে হলো না। তার অনেক বছরের অভ্যেস এই ঠান্ডা আর গন্ধ। ঘরে ব্যাংকের লকারের মতন সারি সারি ঝাঁক বেঁধে আছে তাক, সাথে একটা টেবিল। এতেই কি ময়না হয়? বুড়ো দরজার এক পাশে তেপায়ায় রাখা একটা জাবদা খাতা তুলে নিল। তাতে বডি জমা বা রিসিভের এন্ট্রি করা হয়। এটি আমাকে মূল কাজ। বুড়ো আমাকে বোঝাতে লাগলো কিভাবে খাতায় কাজ করতে হবে, কি কি লিখে রাখতে হবে, কার সই কখন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তারপর একটা ট্রেনে বার করে দেখালো আমায় বুড়ো। একটা লাশ আছে তাতে, এক বৃদ্ধের বডি, বুকের মাঝখান বরাবর কাটা, মানে ময়না হয়ে গেছে। সব বুঝে নিয়ে আমি বুড়োর সঙ্গে বেরিয়ে এলুম। আমি দরজায় চাবি দিয়ে বসলুম আবার নিজের জায়গায়। বুড়ো হাতে একটা থলে নিয়ে এসেছিল। দেখি সেটা থেকে একটা ছোট ফ্লাক্স বের করলো। বলল, আজকের রাতটা আমি তোমার সঙ্গেই থাকবো। না না, তার কোনো প্রয়োজন নেই, আমি ভয়টায় পাই না, আমি হেসে বলেছিলাম। বুড়ো আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুটো কাগজের কাপ বের করে 2 কাপ চা ঢাললো। একটা আমার দিকে বাড়িয়ে দিল। আমিও তাই ভাবলুম নিজের বিষয়, কি সব সময়তে সব কিছু ভয় না থাকা ভয় ভালো নয়, কিন্তু কিছু জিনিসে ভয় পাওয়াটা উচিত, বিশেষ করে এই মর্গে। আমি কৌতূহলী প্রশ্ন করলাম, কেন, ভূত তো আছে নাকি? উত্তর দেওয়ার আগেই বাইরে লোহার গেটের সামনে একটা গাড়ি এসে হর্ন দিল। তাকিয়ে দেখলুম একটা অ্যাম্বুলেন্স। চা ফেলে চাবি নিয়ে এগিয়ে গেলুম। বুড়ো সঙ্গে গেল। দেখলুম অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমার চেনে বুড়োকে। সমু কাকায়া, হে কে? অ্যাম্বুলেন্সের ড্রাইভার প্রশ্ন করলো। ড্রাইভার এর প্রশ্ন শুনে বুড়ো উত্তর দিল, আমি রিটায়ার করেছি, এখন এই নাইট গার্ডের কাজ করছে, ওর নাম রতন। তা কার বডি? এক হেল্পার আর আমি বুড়ো মিলে পেছন থেকে একটা মৃতদেহ ধরাধরি করে নামালুম। আলো পড়তেই
দৃশ্য দেখে গা ঘুলিয়ে উঠল। এক মহিলার মৃতদেহ, মাথার এক পাশ থেঁতলে হাঁ হয়ে গেছে, সাদা ঘিলু দৃশ্যমান, বাজেভাবে মাথাটা থেঁতলে গেছে। হেল্পারটা বলল, একটু আগেই বাইপাসের লরি পিষে দিয়ে গেছে। বাজে ব্যাপার, কালকের আগে শনাক্ত হবে না। আমার গা খানিকটা গুলিয়ে উঠল। সেটা বুঝতে পেরেই ড্রাইভার বিশ্রীভাবে একটা হাসি দিল। গা গুলিয়ে উঠল নাকি? এইসব তো আমাদের রোজগারের ব্যাপার হে। কদিন থাকো, ও বেশ হয়ে যাবে। কি বলো কাকা? বুড়ো নিজেই মনে মনে বলল, হ্যাঁ, সব অভ্যেস হয়ে যাবে। দরাদরি করে আমরা মৃতদেহ একটা ট্রেতে তুললাম, খাতায় এন্ট্রি করলাম আমি সব। অ্যাম্বুলেন্স বিদে নিল। বুড়ো দেখলাম বারবারই দেওয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে। প্রায় 12টা বেজলো। বুড়ো বোধহয় আশেপাশেই থাকে, কেটে পড়বে। আমায় এমনি বলেছিল আজ রাতে থাকবে। টে ঢুকিয়ে দেওয়ার কিছুক্ষণ আগে মৃতদেহ বাজেভাবে রক্তাক্ত বিকৃত মুখটার দিকে তাকিয়েছিল। ট্রেটা ঠেলে দিতে দিতে বুড়ো বিড়বিড় করে কি জানি বলেছিল, স্পষ্ট শুনতে পেলাম না, তবে মনে হলো যেন বলল, আজ এ জ্বালাবে। হাত দুটো ধুয়ে আবার বেরিয়ে এসে বললুম, আমি ভেবেছিলুম বুড়ো কেটে পড়বে এইবার, কারণ সব তো বুঝিয়েই দিয়েছে। হাতে হাতে নতুন লাশের ট্রে এন্ট্রিও দেখিয়ে দিয়েছে, কিন্তু বুড়ো গেল না, বসলো আবার। তার চা জুড়িয়ে গেছে, তাই ওটা ফেলে দ্বিতীয় কাপে গরম চা ঢেলে তাতে চুমুক দিল বুড়ো। কিছুক্ষণ দুজন চুপচাপ খেলুম। তারপর বুড়ো বলল, তোমাকে একটা কথা বলি। কথাগুলো তোমার জানা প্রয়োজন, যেহেতু এখন থেকে তুমি প্রতি রাতে এখানে কাটাবে, যেভাবে আমি কাটিয়েছি প্রায় 35 বছর। এই মর্গের একটা সমস্যা আছে। কি সমস্যা? আগে শোনো। মর্গ্যান সাহেব কে ছিলেন সেই সব অবশ্য আমিও অন্যের মুখে শুনেছি। ব্রিটিশ আমলে এক ডাক্তার ছিল মর্গ্যান, খুবই নামী মানুষ ছিলেন, কিন্তু আসলে তিনি ছিলেন এক ভয়ঙ্কর নেশা। তিনি মানুষের ওপর বিভিন্ন নৃশংস পরীক্ষা নিরীক্ষা চালাতো। ওই সময়ে পরীক্ষা চালানোর মতো গিনিপিগ পাওয়াটাও কঠিন ছিল না, কিন্তু দেশি নেটিজেন ধরে এনে তাদের ওপর পরীক্ষা চালাতেই রাতের পর রাত তার ভালো লাগতো। আর তারা মারা গেলে অন্যান্য বেওয়ারিশ লাশের সঙ্গে তাদের লাশেরও গতি করে দিত। কিন্তু একদিন সকালে এসে কর্মচারীরা দেখলো মর্গের দরজা ভেতর থেকে বন্ধ, কিছুতেই খুলছে না সাহেব। অনেক ধাক্কাধাক্কি দিয়েও দরজা খোলা গেল না কিছুতেই। কিছু অঘটন ঘটেছে ভেবে লোকে দরজা ভেঙে ফেললো, কিন্তু ভেতরে খালি। মর্গ্যান সাহেবকে পাওয়া গেল না সেখানে। তার সাইকেলটা বাইরে আছে দেখে তারা বুঝলো যে সাহেব বাড়ি ফেরেনি। অনেক অনেক খুঁজে শেষে সাহেবকে পাওয়া গেছিল। কোথায় জানো? মর্গেরই একটা লকারে। কেউ বা কারা যেন প্রবল আক্রোশে সাহেবের হাত পা ঘাড় ভেঙে তলা পাকিয়ে একটা ড্রয়ারে তার মৃতদেহ ভরে রেখে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মর্গের দরজা ছিল ভেতর থেকে বন্ধ। এরপরই মর্গ বন্ধ করে দেয় ইংরেজ সরকার। কেন করে দেয় জানা যায় না। না, অনেকেই বলেছে ভৌতিক কোনো কারণে, কিন্তু প্রমাণ কেউ পায়নি বহু বছর। যতদিন না। থেমে গেল বুড়ো। চায়ের কাপটা হাতে রয়েছে, শেষ করলো। বুড়ো আরও একবার টেবিলের ওপর
এর দেওয়ালের ঝুলতে থাকা ঘড়িটার দিকে দেখলো। আমিও দেখলাম, রাত 1:05। বুড়ো আবার কথা বলতে শুরু করলো। বহু বছর এইভাবেই পড়েছিল এই মর্গ। স্বাধীনতার পর এটা ভারত সরকারের সম্পত্তি হলো। তারপরেও এটা এভাবেই ছিল। এরপর 25 বছর আগে এটার লিজ নেয় একটি বেসরকারি সংস্থা। নতুন শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, মরা রাখার লোহার নতুন লকার ইত্যাদি বসিয়ে আবার শুরু করে এই মর্গ। আর তাতেই প্রথম নাইট গার্ডের চাকরিতে বদল হলাম আমি। সাহস ছিল অনেক, আর তার চেয়েও বেশি ছিল টাকার দরকার। অনেকটা তোমারই মতো। ভয় কাকে বলে জানতাম না, কিন্তু তারপর একদিন কিছুটা থেমে আবার বুড়ো বলল, প্রথম 1 দিন কোনো মরা এলো না। আজকের মতো এত লোক মারা যেত না সে সময়। আর মরে গেলেও ময়না এত বেশি হতো না। কিন্তু তৃতীয় দিন একটা লাশ এলো, একটা স্বর্ণমার্কা লোকের লাশ। চিনতে অসুবিধে হলো না, হাত কাটা আলী। একসময় এলাকার ত্রাস ছিল সে। রাজনৈতিক দলের হাতও ছিল মাথার ওপর। মৃতদের বাঁ হাতটা কনুইয়ের নিচ থেকে নেই, তবে সেটা পুরো ক্ষত। নতুন ক্ষতগুলোকে আরও রক্তের জমাট বেঁধে গেছে। দেখলাম 3টে গুলি করা হয়েছে তাকে, 2টো বুকে আর তৃতীয়টা ডান চোখে। গুলিটা চোখ থেকে ঢুকে মাথার পেছনের খুলি ফাটিয়ে বেরিয়ে গেছে। আর এর মাথার ওদিক থেকে এদিক দেখা যাচ্ছে গুলির ফুটো বরাবর। নিয়ম মতো মৃতদেহটা একটা ট্রেতে ভরে ঢুকিয়ে রাখলাম হিমঘরে। তারপর বেরিয়ে এসে বসলাম এইখানে, যেখানে তুমি বসে আছো এখন। চোখ লেগে এসেছিল প্রথম প্রথম তো, তাই রাত জাগার অভ্যেস তখনও হয়নি। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল। অনেকটা দরজা ধাক্কানোর শব্দের মতন। চোখ খুলে প্রথমে কান পাতলুম, ভাবলুম বুঝি গেটে কেউ এসেছে। কিন্তু কেউ না, কেউ কোথাও নেই। কান খাড়া করে শুনে শব্দটা মনে হলো ভেতর থেকে আসছে, মানে মর্গের দরজার ভেতর থেকে। ভুল শুনছি? উঠতে গিয়ে দরজা কান পাতলুম, আর তাতেই একেবারে স্পষ্ট শুনতে পেলুম আওয়াজটা ভেতর থেকেই আসছে, ক্রমাগত। একভাবে কেউ একটা ধাক্কা দিয়ে চলেছে লকারের দরজায়। সেটা ছিল বছরের শেষের দিকের সময়। বাইরে তখন বেশ ঠান্ডা, কিন্তু বিশ্বাস করো এই ঠান্ডাতেও ঘেমে উঠেছিলাম আমি। একবার ভাবলাম থাক, খুলবো না আমি দরজা, ধাক্কাতে থাক যেই হোক। কিন্তু পরক্ষণেই একটা অন্যরকম সম্ভাবনার কথা মাথায় এলো। এমন নয় তো যে কেউ হয়তো আসলে মারা যায়নি, ভুল করে লাশ ঘরে এনে ফেলেছে, তখন তার জ্ঞান ফিরে এসেছে। কিন্তু তাই বা হয় কি করে? এক ওই হাত কাটা আলিবাদে আর তো কারোর মৃতদেহ নেই। তবে কি করব বুঝতে পারছিলাম না, খুলে দেখবো নাকি দেখবো না। কথা থামিয়ে বুড়ো আরও একবার দেওয়াল ঘড়িটার দিকে দেখলো। আমি ততক্ষণ একটা বিড়ি ধরিয়েছি। বুড়োটাকেও একটা বিড়ি দিয়ে বললুম, তারপর দরজা খুললে নাকি আর খোলোইনি? বুড়ো আমার বাড়িয়ে দেওয়া জ্বলন্ত দেশলাই কাঠি থেকে নিজের বিড়িটা ধরিয়ে বলল, তুমি আমার জায়গায় থাকলে কি করতে ছোকরা? আমি বললাম, অবশ্যই খুলে দেখতুম, নাহলে ভয় কাটবে না। কি ঘটেছে সেটা নিজে না দেখলে সেটা ভয় কাটবে না মন থেকে। বুড়ো তখন বিড়িটা জ্বালিয়ে বলল, আমিও তোমার মতোই তাই করেছিলাম। চাবির গোছা থেকে চাবি বার করে দরজাটা খুলি,
স্কুলে লণ্ঠনের আলোয় স্পষ্ট দেখেছিলাম লকারটা একটু আগে হাত কাটা আলীকে শুয়ে এসেছি সেটার ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে, ক্রমাগত ধাক্কা দিচ্ছে, সঙ্গে একটা অদ্ভুত গোঙানির আওয়াজ ভেতর থেকেই আসছে। মরা রেখে ড্রয়ারে লক করিনি আমি, মরার লক করবার প্রয়োজন বোধ করিনি তখন। আর সেটাই ভুল করেছি, কারণ ধাক্কায় লকারের দরজা ফাঁক হয়ে গেছে অনেকটা। আর সেই দরজা চৌকাঠে হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছি, নড়তে পারছি না। আতঙ্ক, ভয়, ওই শব্দগুলি যা এতদিন আমার অজানা ছিল, সেদিন রাতে সেটি আমি প্রথম উপলব্ধি করেছিলাম। হলুদ টিমটিমে আলোয় দেখলাম সেই ড্রয়ারটা খুলে বেরিয়ে আসছে হাত কাটা সেই মৃতদেহটা। একটা চোখ মরা মাছের মতো ঘোলাটে দৃষ্টি, আর অন্যটার জায়গায় একটা বড় গর্ত, তাই দিয়ে মাথার পেছনের লোয়ার দেয়ালটা দেখা যাচ্ছে। দেহের ওপরের অংশ ঝুলে নেমে এসেছে। তারপর তৃতীয় সারির লকার বেয়ে মুখে একটা অদ্ভুত যান্ত্রপ গোঙানি। আমি পাগলের মতো বেরিয়ে এসে দরজা বন্ধ করে দিই বাইরে থেকে। তালা মারতে আরও সময় যায়, কারণ আমার হাত তখন থরথর করে কাঁপছিল। সেই রাতে আমি পালিয়ে গেছিলাম এখান থেকে। মাঝরাতে ফুটপাতের আলোয় বসে কেঁপে উঠেছিলাম সারা রাত। ভয় কাকে বলে আমি বুঝেছিলুম। তারপর ভোরের আলোয় ফুটতে ফিরে এলুম, দেখলুম সব শান্ত। ভয়ে ভয়ে দরজা খুললুম মর্গের। আর দেখলে যে মরা নিজের জায়গায় আছে, তাই তো? বুড়োর গল্পের মাঝে আমি বলে উঠলুম। বুড়ো উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি আবার বললুম, আপনি বোধহয় অল্প বয়সে শুধু খৈনি নয়, বড় কিছু নেশা করতো কাকা, তাই না? সে রাতেও টেনেছিলে, তাই তো? বুড়ো আমার চোখে চোখ রেখে বলল, তোমরা কচি ছোকরারা মনে করো তোমরা সব জানো, তাই না? তবে শুনে রাখো, আমি দরজা খুলে দেখেছিলাম ঘরের মাঝখানে পড়ে রয়েছে হাত কাটা আলীর লাশ। সারা ঘর শুকনো রক্তের দাগ, বুকের ওপর ভর করে সারা রাত ওই মৃতদেহ ঘুরে বেরিয়েছে ওই মর্গে। কিন্তু এখন সে আবার নির্জীব একটা লাশ। আমি জানতাম আমার কথা কেউ বিশ্বাস করবে না, তাই আমি আর ওই লাশটাকে তুলে আবার জায়গা মতো ভরে দিলাম। ঘরের মেঝে পরিষ্কার করে রক্ত পরিষ্কার করে ফেলে সবাইকে কিছু বলিনি। টানা 35টা বছর এই ভয়ঙ্কর কথাটা গোপন রেখে গেছি। মর্গে যতদিন অপঘাত মরা আসে তারা বেঁচে ওঠে। এই মর্গে কিছু একটা আছে, কোনো একটা অভিশাপ, যার ফলে অপঘাত মরা লাশ জেগে ওঠে, বেরিয়ে আসতে চায় ওই লোয়ার ঠান্ডা লকার থেকে। আমার ধারণা মর্গ্যান সাহেবকেও খুন হতে হয়েছিল তারই মতো কোনো এক হতভাগ্যের শিকারের হাতে। ঘটনাটা সেই সময়ের লোকেরা পুরোপুরি জানাই নি কাউকে, কিন্তু এই কারণেই ওই মর্গ তারপর থেকে বন্ধ করে দিয়েছিল ইংরেজরা। আপনি বলতে চাইছেন এরকম আরও আগে ঘটেছে? হ্যাঁ, আমার চাকরি জীবনে বেশিরভাগ রাতেই এটা ঘটেছে। তবে সেই রাতের পর থেকে আমি কোনো দিন কোনো লকার বন্ধ করতে ভুলিনি। অপঘাতে মৃত্যু কোনো লাশ এলে সেটা রাতের একটা বিশেষ সময় জেগে ওঠে। লকারের লোহার জায়গা ক্রমাগত ধাক্কা দেয়, বেরিয়ে আসতে চায় ঠান্ডা লোহার বাক্স থেকে। যত ভয়ঙ্কর মৃত্যু তত বেশি তাদের ছটফটানি। আমার অভ্যেস হয়ে গেছিল প্রতি রাতেই একই ঘটনা, তাই পরের দিকে সয়ে গেছিল। ছোটবেলায় পড়েছিলাম মানুষের অভ্যাসের তাস, কথাটা সত্যি। কিন্তু মাঝে মাঝে ব্যাপারটা এত বেশি হয়ে যেত, সেই সেবার কয়েক বছর আগেও ওই ওই গ্রিন ভিউ হাসপাতালে আগুন লাগলো। সেবার অনেকগুলো 21টা আগুনে ঝলসানো লাশ এসছিল। সেই রাতে আমি কোনো দিনও ভুলবো না।
সারা রাত আমি দু কানে হাত চাপা দিয়ে বসেছিলাম। কি বীভৎস সেই লাশেদের আর্তনাদ, তীব্র যন্ত্রণা মাখা চিৎকার আর ক্রমাগত ধাক্কা। সারা রাত চলেছিল সেগুলোর আওয়াজ। ওই রাতটা আমি কোনো দিন ভুলবো না। 30 বছর ধরে প্রায় প্রতি রাতেই এই অবস্থায় নাইট ডিউটি দিয়েছি, তাতেই তো আমি বুড়িয়ে গেলাম। তবে ওই যে বললাম, ও বেশ হয়ে গেছিল, তোমারও হয়ে যাবে। আমি এতক্ষণ বুড়োর গল্পে ডুবেছিলাম। বিড়িটা অনেকক্ষণ শেষ হয়ে গেছে, সেটা ফেলে দিয়ে সোজা হয়ে বসলাম। বুড়ো আমার দিকে তাকিয়ে নেই, বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে। ঝিঝি পোকার ডাক ভেসে আসছে জঙ্গল থেকে। আকাশ মেঘ। ওই কাহিনী শুনে ওই গভীর রাতে যে কেউ ভয় পেয়ে যাবে। তবে আমি পাইনি। আমি বুঝতে পারছি কি চলছে এখানে। এই বুড়ো আমায় ভয় দেখাতে চাইছে। আমি বললুম, ভালোই তো গল্প শোনালে, এবার ঝেড়ে কাশো তো। মানে, আমার এই গুলগুলো শুনে ভয় দেখাতে চাইছো কেন? এই চাকরি ছেড়ে দিতে সেটা চাইছো তুমি? নিজের কোনো চেনা লোককে সুপারিশ দিয়ে এই জায়গায় ঢোকাবে? বুড়ো কিছু উত্তর না দিয়ে ঘড়ির দিকে তাকালো। তারপর আমার মাথা গরম হয়ে যাচ্ছে এইবার। একটু গলা উঁচু করেই বললুম, শুনে রাখুন, এই চাকরি আমি ছাড়ছি না, আর গেস ছাড়বো না। তুমি তো বললে এই অফিসে বিদ্যুৎ মেশিন আছে, তাহলে লন্ঠন নিয়ে গেছিলে কেন? এ বাপু সে রাতে মরা নাকি জেগে উঠেছিল। আর এই মর্গে অপঘাতে মরা ছাড়া আর কোন মরা আসে কাকা? সবই তো অপঘাত কেস, তাই নয় কি? বুড়ো আমার দিকে দ্বিতীয় প্রশ্নের উত্তরই আগে দিয়েছিল। অনেক ক্ষেত্রে, বলল, অনেক ক্ষেত্রে পুলিশ খুন সন্দেহ করে দেহ নিয়ে আসে। সেগুলি আসলে সাধারণ মৃত্যু বা রাস্তাঘাটে এমনি মরে যাওয়া বেওয়ারিশ লাশ। সেগুলো অপঘাত নয়, তাই তারা শান্ত থাকে। আর কথার মাঝে মাঝে কয়েকটা জিনিস বাদ পড়েছে। আসলে রোজ রাতে একটা বিশেষ সময় জেগে ওঠে ওই মর্গের লাশ, আর ঠিক সেই সময়েই সব আলো নিভে যায় মর্গের। বুড়ো আবার ঘড়ির দিকে তাকালো। আমিও দেখলুম তার দেখা দেখি 2:10 বাজতে চলেছে। বুড়ো বলল, সময় হলো। বুড়োর কথা শেষ হতেই মাথার উপরে টিউবলাইটটা কাঁপতে শুরু করলো। গেটের দিকে তাকিয়ে দেখলাম সেটার বাল্বও কাঁপছে। হঠাৎ দপ করে নিভে গেল সব আলো। গভীর অন্ধকার নেমে এলো মর্গে। পর মুহূর্তেই বুঝতে পারলাম কিছু একটা পরিবর্তন হয়েছে পরিবেশে। ঝিঝির ডাক হঠাৎ থেমে গেছে। আকাশে চাঁদের আলো যেন আর ওই আঁধারি পৌঁছতে পারছে না। আমার গায়ে কাঁটা দিল। মোবাইলের আলো জ্বালাতে পারলাম না, হাত কাঁপছে। আর ঠিক তখনই শুনতে পেলাম শব্দটা, ধপ 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 ধপ। শব্দটা মর্গের লাশ ঘরের ভেতর থেকেই আসছে। দরজা বন্ধ ভেতর থেকে। মৃদু গোঙানির শব্দ, আর সেই সঙ্গে কেউ বা কারা যেন বারবার ক্রমাগত ধাক্কা দিয়ে চলেছে লাশ রাখা দরজায়। প্রাণপণে চেষ্টা করছে বেরিয়ে আসতে। আমি কাঁপছি নিচের জায়গায় বসে, আর মুখ খুললাম, কিন্তু আওয়াজ বের হচ্ছে না। আমি আমি কি আজকে বন্ধ করেছিলাম ওই লকারের দরজাটা? লক করেছিলাম কি? মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না। হঠাৎ ফস করে একটা আওয়াজ হতেই কিছুটা হলুদ আলো ছড়িয়ে পড়ল। আমার সামনে বসা বুড়ো দেশলাই জ্বেলেছে। নিজের ঝোলা থেকে মোম বের করে তাতে আগুন দিল। মোমের আলোয় ফোকলা হাসে বিশ্রী হাসি হেসে বলল, ভয় পেও না, কোনো ব্যাপার না, সব অভ্যেস হয়ে যাবে। শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো জানিও কিন্তু। নমস্কার।